আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন সময় মুভিতে দেখেছেন যে ত্রিভুজ প্রেমের কাহিনী। ত্রিভুজ প্রেম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মুভিতে বিশেষ করে দেখবেন আপনি, এর অন্তিম পরিণতি কিন্তু ট্র্যাজেডি। মানে এর কোনো আসলে সাফল্যের কোনো ইতিহাস সম্ভব না। আসলে ত্রিভুজ প্রেম তো তিনজনের মধ্যে কীভাবে আপনি একটা সফল সমাপ্তি ঘটাবেন। তো আমাদের রাজনীতিতেও আমরা বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর, মানে গত বছরের অগাস্টে আমরা একটা ত্রিভুজ প্রেম দেখেছিলাম। সেই ত্রিভুজ প্রেমটা কী ছিল? বিএনপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত, এই তিনজনের একটা ত্রিভুজ প্রেম। তিনজনে মিলে দেশে একটা সংস্কার করবেন, দেশ থেকে স্বৈরাচার হটানোর জন্য অথবা ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সংস্কার করবেন, যাতে নাকি আগামীতে কেউ ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টায় লেগেছেন। এটা ভালো প্রস্তাব ছিল, আমি নিজেও চেয়েছিলাম যে এমন একটা কিছু হোক যাতে নাকি ফ্যাসিবাদের আবার পুনরুত্থান না হতে পারে। এবং সেটা করতে যেয়ে তারা যেটা করেছেন যে এই ত্রিভুজ প্রেমের পরিণতিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তো এখন তো মধুরেণ সমাপয়াত যেটা বলা হয় আর কি, যে একটা মানে খুবই মধুর মিলন ঘটবে, কিন্তু সেটা ঘটেনি। রাজনীতির কবলে পড়ে এই ত্রিভুজ প্রেম এখন ত্রিমুখী সংঘাতে রূপ নিয়েছে। আমি বলছি যে সংস্কারের কথা বলা হয়েছিল, সেই সংস্কার যখন একটা অন্তিম পরিণতির দিকে যাচ্ছে, মানে শেষ হবে যখন, এবং সেই সংস্কারের শেষ যে প্রস্তাবটা তারা দিল সরকারের কাছে, এই জাতীয় ঐক্যমত্য কমিশন, ওটা দেখার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তো প্রতারণা হলো কেন? দুদিন আগে তো আপনারা সিগনেচার করে আসলেন, তো প্রতারণা কেন? এবং বিএনপির বক্তব্যটা হলো আমরা যা সিগনেচার করেছি এখন এই প্রস্তাবে আমরা তা পাচ্ছি না। আমরা যেভাবে সিগনেচার করেছি প্রস্তাবে সেটা নাই, উল্লেখ নাই। মানে এটা হলো অনেকটা এরকম আর কি, যে ওই বিয়ের অনুষ্ঠান দেখেন না, আলোচনা হয় কাবিন কত টাকা হবে, কী কী গহনা দেবে, কী করবে না, দেওয়া নেওয়ার একটা হিসাব হয়। তারপরে বিয়ে যখন পড়াতে যায় তখন দেখা যায় ওই গহনাগুলি আসে না, যে সমস্ত গহনা দেওয়ার কথা ছিল তার কিছুই দেয়নি, অথবা দিলে হয়তো ইমিটেশন দিয়েছে, অথবা দেয়নি। তো এটা নাকি ঝামেলা হবে না, সেই ঝামেলা হয়েছে। আরও বড় ঝামেলা হলো, বলা হয়েছিল কাবিন হবে মনে করেন 20 লাখ টাকা, এখন কাবিন হয়ে গেছে 2 লাখ টাকা। এটাও তো একটা ঝামেলা, মেয়ের পক্ষ তো আপত্তি করবেই। এখন বিষয়গুলি এই ধরনের যে যা তারা অঙ্গীকার করেছে, অঙ্গীকারনামা যে সিগনেচার করেছে তারা, তার সঙ্গে প্রস্তাব যখন সেটা জনগণের কাছে পাঠাবে গণভোটের জন্য, তার সঙ্গে মিলছে না। বিএনপি আপত্তি করেছে। আবার গণভোট যেটা করবে সেই গণভোটটা কবে হবে এটা নিয়েও বিএনপির সঙ্গে জামাতের বিরাট বিরোধ। মানে ভাবখানে এরকম যে জামাতের বলছে যে এই নভেম্বরেই করতে হবে, বিএনপি বলছে নির্বাচন যখন হবে তখন করতে হবে। এখন এটা না করে ওটা করলে পরে দেশ উচ্ছন্নে যাবে, অথবা ওটা না করে এটা করলে বিএনপি ভাবছে যে এটাও দেশে উচ্ছন্নে যাবে। দেশ হবেটা কি? এই যখন বিরোধ চলছে তখন সরকার গত মাসের 28 তারিখে তারা বলল যে না ভাই আমরা আর পারছি না, আপনারা ঠিক করেন। তা আপনারা নিজেরা 7 দিন বসে ঠিক করেন। 7 দিনে তারা ঠিক করবে। আজকে 6ষ্ঠ দিন চলছে, আগামীকালকে 7 দিন শেষ হবে। তারা কি করেছে? কিছু ঠিক করতে পেরেছে? একটা মিটিংও করতে পারে না নিজেদের মধ্যে। এবং এটাও খুব ভ্যালিড যে যে জিনিসটা 8 মাস ধরে মিটিং করে, প্রতিদিন মিটিং করে 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 তারা সমাধান করতে পারেনি, সেই বিরোধ 7 দিনে কীভাবে সমাধান হবে? আবার আরেকটা প্রশ্ন আসছে যে এই বিরোধটা কি তৈরি করছে কে? এই বিরোধটা তৈরি করেছে ঐক্যমত্য কমিশন, এই আলী রিয়াজ সাহেব, মনির হায়দার, এরাই বিরোধী একটা পাকে, এক গোলমাল পাকে। আরো দুইজনে কিন্তু যুক্তরাষ্ট্রে উড়াল দিয়ে চলে গেছে, এদের কোনো দায় দায়িত্ব নাই। এখন তোমরা ভুগো, কি করবা? এখন এটা নিয়ে চলছে, এখানে টানা হচ্ছে। ওনারা তো এখানে আমেরিকায় মোটামুটি আরামে আছেন, এখন ট্রাম্পের রাজত্বে আছেন, ভালোই আছেন। তো ওনারা তো ওই দেশে নাগরিক ভাই, ওদেরকে আনছিলেন কেন আপনি? ঠিক আছে, আনছেন, করছেন, কি করছেন না করছেন আল্লাহ জানে। ভাই শুরু থেকে কিন্তু আমি প্রতিবাদ করছিলাম যে এই সমস্ত লোককে, এই সমস্ত ভাড়াটে বুদ্ধিজীবীকে আনেন না। এই দেশে কি লোক নাই? তারা কি কেউ বুঝে না? ডক্টর ইউনূস মনে করেন যে বিদেশি না হলে বোধহয় দেশ চলবে না, কারণ সব বিদেশিদের নিয়ে ভাড়া করে নিয়ে আসেন, কেমনি কেমনি টাকায় নিয়ে আসেন যে তোমাদেরকে দেশ উদ্ধার করতে হবে, নিয়ে আসেন। তারপরে তারা যে কী দেশ উদ্ধার করে এটা আল্লাহ জানে আর ইউনূস সাহেব জানেন। যাক, সে আলোচনা করে আর ওনাকে আর কত বলবো।
উনি তো এগুলি শুনেন টুনেন না, শুনলে তো একটু লজ্জা টজ্জা পাইতেন, মনে হয় তাও পান না। যাই হোক, ওনারা চলে গেছেন। সরকার কি হুমকি দিয়েছে যে আপনারা যদি 7 দিনের মধ্যে করতে না পারেন তাহলে আমরা করব। ভাই আমার প্রশ্ন হলো, যদি আপনারা করেন তাহলে সেটা জুলাই সনদ কীভাবে হবে, সেটা ঐক্যমত্যের সিদ্ধান্ত কীভাবে হবে? ঐক্যমত্য মতো লোক থাকতে হবে, ওটা তো হবে সরকারি একটা সিদ্ধান্ত। আর যদি সরকারি সিদ্ধান্ত দেয় তাহলে এতদিন ধরে নাটক করার কি দরকার ছিল? বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো এনে পলিটিক্যাল পার্টিগুলিকে দিয়ে দিতেন, তারা একটা টিক চিহ্ন দিয়ে দিত, আপনি মিলিয়ে বলতেন যে এগুলো এসব একমত হয়েছে, অথবা এগুলো হইলো, বাকিগুলো আপনারা পরে দেখেন, শেষ। এতদিন সময় নিলেন কেন? সময় নিয়েছেন এই কারণে, আসলে আপনারা সংস্কার চেয়েছেন কিনা জানি না, তবে সময় নিতে চেয়েছেন। যতদিন সময় নেওয়া যায় ততদিন ক্ষমতায় থাকা যায়, যতদিন ক্ষমতায় থাকা যায় ততদিন ঘি পাওয়া যায়, আঙুল বাঁকাও করতে হয় না, ঘি অটোমেটিক চলে আসে, আরামই আরাম। এই তো মতলবটা ভাই, এই মতলবগুলো তো আমরা বুঝি। আমরা তো এই দেশে অনেক বছর ধরে আছি, এই দেশের মাটি মানুষ মোটামুটি তো চিনি রে ভাই, কে কীভাবে কী করে জানি না। দেখেন বিরোধটা কোথায় যেয়ে ঠেকছে সেটা একটু বলি। কালকে 7 তারিখ, কালকের আগে আজকে হলো শেষ দিন, কিন্তু আজকে আপনারা একটু দেখেন যে বিভিন্ন পলিটিক্যাল লিডাররা আজকে, বিশেষ করে এই বিরোধী যে দুইটা দল আছে, এরা কে কী বলেছে এটা একটু দেখেন, শুনেন, তাহলে বুঝতে পারবেন। আজকে একটা অনুষ্ঠানে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, আর জামাতের হামিদুর রহমান আজাদ যিনি আছেন ওনাদের সহকারী জেনারেল সেক্রেটারি জেনারেল, উনিও ছিলেন। একই মিটিংয়ে পাশাপাশি বসে ওনারা কিন্তু পরস্পরের বিরুদ্ধে কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী কী বলছেন যে আপনারা কোথায় কোথায় রাস্তায় যাবেন, যদি বৃহত্তম দল যদি নামে তাহলে কিন্তু সংঘাত হবে। তার মানে বৃহত্তম দলকে মানে ওনারা নিজেরা, আর হুমকিটা দিলেন কাকে? জামাতকে। একসঙ্গে তো প্রেম ছিল রে ভাই, এখন জামাত আর বিএনপিতে লেগে গেল কেন? কারণ এই যে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি যে অবস্থানে, জামাত তার বিপরীত অবস্থানে। জামাত বলছে এইভাবেই হবে, জামাত বলছে যে এই নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে, বিএনপি বলছে গণভোট হবে নির্বাচনের দিন, এত আগে না। আর বিএনপি বলছে আমরা যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা হলো একটা বেসিক। আরও 5 দফা আছে জামাতের সব মিলে 5 দফা, এবং 5 দফার দাবিতে তারা তো আন্দোলন মাঠে নামছে, এবং 8টা দলকে তারা সঙ্গে পাইছে, মানে তারা সহ 8টা। এবং তারা এটাও হুমকি দিছে যে 11 তারিখের পরে 11 তারিখে তারা ঢাকায় মহাসমাবেশ করবে, এবং 11 তারিখের পরে ঢাকা তাদের দাবি যদি না মানা হয় তা ঢাকা শহরের চেহারা তারা পাল্টে দেবে। হচ্ছে এটা কি? আবার জামাত কি বলেছে যে আপনাদের সঙ্গে কি আলোচনা করবো, আমাদের লিডার তো আপনার গত বৃহস্পতিবার আপনাদের মহাসচিবকে ফোন করেছিল। হ্যাঁ করেছিল, তাহের সাহেব ফোন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আসেন মিটিং করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে ঠিক আছে আমি এটা আলাপ করে দেখি আমার দলের সঙ্গে আলাপ করার পর এই তো আজকে তারা এই রিয়াকশনটা দিল অফিসিয়াল, এবং তাদের কাছে দেয়নি, মিটিংয়ে দিয়েছে। কীরকমভাবে দিয়েছে শুনেন। সেই মিটিংয়ে আজকে একটা মিটিংয়ে ছিলেন আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব, ওনাদের স্থায়ী কমিটির সদস্য। সালাউদ্দিন আহমেদ সাহেব 2-3টা কথা বলেছেন। উনি আবার জামাতকে কিছু বলেন না, উনি সরাসরি সরকারকে বলেছেন, এবং উনি সরকারকে বলছেন যে আপনাদেরকে আমরা সমর্থন করছি, কিন্তু সেই সমর্থনটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে আছে, এই সীমার বাইরে যাব না। আর আপনারা যদি মনে করেন যে অন্য একটা রাজনৈতিক দলকে দিয়ে আমাদেরকে আহ্বান করবে মিটিংয়ের জন্য, সে আলোচনায় আমরা যাব না। প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি ডাকেন আমরা যাবো, ওদের ডাকে আমরা যাবো কেন? তার মানে কি দাঁড়াচ্ছে? তারা কিন্তু মাইন্ড করছে যে আপনি ডাকবেন, আমাকে ডাকেন, আপনি কেন জামাতকে দিয়ে আমাকে ডাকাচ্ছেন? একদম ভ্যালিড কোশ্চেন, কিন্তু এই প্রশ্নের জবাব কী আসবে? এবং যেটা খুব অ্যালার্মিং আমি মনে করি সেই জিনিসটা হলো, মানে এই সরকারকে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা আপনাদের আমি হুবহু পড়ে শোনাতে চাই। শুনে উনি কী বলেছেন? উনি বলেছেন আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। সরকারকে বলতেছে কিন্তু যে আপনাদের মনে রাখা দরকার। কেন মনে রাখা দরকার? যে আপনারা যদি অনির্বাচিত সরকার হন আপনাদের অনেক কিছু করার ইখতিয়ার নাই, এবং আপনাদের পেছনে কোনো জনসমর্থন নাই। এটা বিএনপি লোক বলতেছে। এবং আরও বলেছেন আপনাদের এরকম কোনো ইখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করা যে 7 দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত না হলে আমরা সিদ্ধান্ত নেব। মানে এই যে আপনি ডিকটেট করেছেন 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নেন, নাহলে আমরাই সিদ্ধান্ত নিয়ে নেব, এইটা করার আপনার কোনো ইখতিয়ার নাই।
কে কাকে ওয়ার্ন করছে? বিএনপি সতর্ক করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং তারপর ফিনিশিংয়ে এই কথাটা বলেছেন, এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। দেখুন, অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে বিএনপি, কিন্তু আনফর্চুনেটলি এটা সরকারও বোঝে না, বিএনপিও বোঝে না। এটা ছিল আমার অভিমত। এখন মনে হচ্ছে বিএনপি স্বাবলম্বিত্ব প্রাপ্ত হচ্ছে। এখন বিএনপি বুঝতে পেরেছে, অথবা বলতে শুরু করেছে, হয়তো আগেও বুঝতো, বলতে শুরু করেছে যে তারাই হলো সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ, এবং এই জন্য তারা সেই স্ট্রেংথটাকে প্রত্যাহারের হুমকি হয়তো দিচ্ছে না, কিন্তু সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না। তাহলে দাঁড়ালোটা কি? রাজনীতির খপ্পরে পড়ে বিএনপি, জামাত, অন্তর্বর্তীকালীন সরকার, এই যে ত্রিভুজ প্রেম, এটা বোধহয় ত্রিমুখী সংঘর্ষে পরিণত হচ্ছে। আমরা জানি না এই প্রেম আবার রিস্টোর করা যাবে কিনা, যদি যায় তাহলে কি হবে আমরা এটাও জানি না। যদি এই সংঘাত চলতে থাকে তাহলে সংস্কারের বা ভবিষ্যৎ কি, নির্বাচনের বা ভবিষ্যৎ কি, সবচেয়ে বড় কথা আমাদের দেশের গণতন্ত্রের বা ভবিষ্যৎ কি? প্রিয় দর্শক, আপনারা ভাবুন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।